আশঙ্কা সত্যি হলো। কিসের আশঙ্কা? ওই যে ডিভাইড অ্যান্ড রুল, বিভাজনের নীতি, বিভাজন করে শাসন করার কৌশল। তাই খবরটা কিসের? 4 তারিখ, আগস্ট মাসের 4 তারিখ, অর্থাৎ এসেই গেল। সুপ্রিম রিভিউ। কিসের উপরে রিভিউ? হিয়ারিং ডেট জানা যাচ্ছে। কিসের উপরে? ওই যে 26,000 প্যানেল শিক্ষক শিক্ষাকর্মী মিলে 25,753 এরকম একটি সংখ্যা 3রা এপ্রিল, এবছরেরই 3রা এপ্রিল হাইকোর্টের যে জাজমেন্ট তাকে আপহোল্ড করেন, মোরালেস তাকেই আপহোল্ড করে সুপ্রিম কোর্ট, এবং পুরো প্যানেলটাই অনিয়মের অভিযোগে বাতিল করে দেয়। আপনারা জানেন। তো সেই প্রেক্ষিতেই রিভিউ পিটিশন দাখিল করা হয় সুপ্রিম কোর্টে। আপনারা জানেন সেই ব্যবস্থা আছে, সেই প্রভিশন আছে, করা হয়। বেশ, তো তারই রিভিউ 4 আগস্ট 2025 হিয়ারিং হওয়ার কথা। কি ভাবছেন? তো আনন্দের কথা, তাই না? আপনারা অনেকেই যারা ভুক্তভোগী এবং যারা ন্যায় বিচারের পক্ষে বলে নিজেকে মনে করেন, যারা মনে করছেন যে না, এভাবে দুর্নীতি প্রমাণ না করেই, বিশেষ করে যারা দুর্নীতিপূর্ণ পদ্ধতিতে নিয়োগকে হতে দিল, সেই সব আমলাদের, সেই সব উপরমহলের আমলাদের এবং গামলাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের চাকরি বাকরি থেকে গেল, রয়ে গেল, অথচ সবার চাকরি চলে গেল, প্রায় 26,000-এর দুর্নীতির অভিযোগে। যদিও সবার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হয়নি এবং ওএমআর শিটও আমাদের সামনে আসেনি, এখনো আসেনি। তো এই একটা বিষয়টাই একটা প্রশ্ন চিহ্নের মুখে। তাই এমন মানুষও আছেন যারা এইভাবে ভাবেন যে এই পরিবারগুলোর কি হবে, তাদের যদি সেই সময় নিয়োগ না দেওয়া হতো, দুর্নীতি তখনই যদি ধরে ফেলা হতো, তখন তো তারা জোর করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতেন না। নিতেন কি? নিতেন না। তারা এতদিনে অন্য কোনো জীবিকাতে, সেটা ঝালমুড়ি বিক্রি হোক বা চপ ভাজাই হোক বা জোম্যাটোই হোক, যে কোনো অন্য কোনো জীবিকাতে নিজেদেরকে দেখতে পেতেন। সেই সুযোগটা তাদের দেওয়া হলো না। তারা দুর্নীতি করলেন, ধরে নিচ্ছি দুর্নীতি করলেন, সবাই করেননি কিন্তু কেউ কেউ করেছেন, করলেন, এবং তাদেরকে তখন অ্যালাউ করা হলো। তারা বিয়ে করলেন, লোন নিলেন, বাড়ি টাড়ি কেউ কেউ করলেন, ইএমআই চললো, বৃদ্ধ বাবা মার চিকিৎসার দায়িত্ব নিলেন। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে তারা জানতে পারলেন তাদের চাকরিটা নেই। যদিও টার্মিনেশন লেটার নেই, অফিসিয়াল কোনো কমিউনিকেশনই নেই, অদ্ভুতভাবে তাদের মাইনে বন্ধ হয়ে গেল। তাই তো প্রশ্ন জাগবেই, তাহলে আমলারা যারা এটা হতে দিলেন তাদের চাকরিটা কেন রয়ে যাবে? অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদাহে। আমরা তো ছোটবেলা থেকেই পড়ে এসেছি ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া সমান অপরাধ। তবে সেই ক্ষেত্রে আদালতের কেন দৃষ্টি পড়ল না? প্রশ্নগুলো আসে। আবার একটা সংখ্যককে 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য তালিকাভুক্ত করে আনটেন্টেড বলে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে আর কি, তারা মাইনে পাচ্ছেন। বাকিদের টেন্টেড টিচার বলে যাদের বলা হচ্ছে তাদের মাইনে নেই, বন্ধ হয়ে গেছে।
বা এই যে অশিক্ষক কর্মচারী বা শিক্ষাকর্মী, তাদের তো একেবারেই কোনো তাদের যোগ্য অযোগ্য কোনো ভাগই করা হয়নি, তারা নাকি সবাই টেন্টেড, কোনো প্রমাণ নেই কিন্তু। তো এই সব প্রশ্ন নিয়ে যারা ভাবেন এবং জীবন জীবিকা নিয়ে যারা ভাবেন, রাইট টু লাইফ আর লাইভলিহুড নিয়ে যারা ভাবেন, আর্টিকেল 21, তাদের কাছে এই রিভিউটা একটা সুখবর হতে পারত, আমার কাছেও তো হতে পারত। আমি তো এই ব্যাপারে বারবার করে সোচ্চার হয়েছি যে রিভিউটা কেন দেরি হচ্ছে, রিভিউটা করা হোক, তারপরে পরীক্ষা নেওয়া হোক, এটাই তো হওয়ার কথা, দাবি তো তেমনই হওয়া উচিত। এরা ঝুলিয়ে রেখে অনেকেই আশা করে আছেন রিভিউ পিটিশনে কি হয় দেখবার জন্য, তাই নয় কি? তো এইরকম ভাবে ঝুলিয়ে রেখে আবার পরীক্ষার বিজ্ঞপ্তি, একটা খিচুড়ি বিজ্ঞপ্তি সামনে আনা এবং সবাইকে এমন একটা পরিস্থিতি তৈরি করা যে যারা তথাকথিতভাবে যোগ্য তাদেরও 89% ফর্ম ফিল আপ করেছেন, 5,80,000 টোটাল। তো এই যে একটা অদ্ভুত রকমের ডামাডোল, নিয়োগ হবে কিনা, কি পদ্ধতিতে নিয়োগ হবে, এদিকে অভিজ্ঞতার জন্য 10 নম্বর, আর অদ্ভুত রকমের ফ্রেশাররা পিছিয়ে পড়বেন। তো এই রকম অনেক রকমের প্রশ্ন আসছে। তো আলাদা এসএসসি বিজ্ঞপ্তি কেন হলো না ফ্রেশারদের জন্য, এবং এই ব্যাচের, এই 2016 ব্যাচের এই যে রিক্রুটমেন্ট, তাদের জন্য দুটো এসএসসি কেন করা গেল না, বা দুটো পরীক্ষা এসএসসি হোক বা যোগ্যতার পরীক্ষা হোক নেওয়া গেল না, এগুলো অনেক প্রশ্ন আসে। তো এই কারণে তারা অনেকেই কিন্তু আশা করে আছেন যে না, রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুডের যে ব্যাপারটা আছে আর্টিকেল 21, সে তার দিকে তাকালে এমনটা হতে পারে যে আদালত মানবিকতার কারণে জীবন এবং জীবিকা রক্ষার তাগিদে এটাকে প্যানেল বাতিলটাকে ফিরিয়ে নিতে পারেন রিভিউ পিটিশনে, সেরকম আশায় অনেকে দিন গুনছেন। শিক্ষাকর্মীই হোক, শিক্ষকই হন, যোগ্যই হোক, অযোগ্যই হোক, এক্ষেত্রে সবাই কিন্তু একটা আশা নিয়ে আছেন, তাই তো? তো সেই হিসেবে যে রিভিউ পিটিশন 4 তারিখে হিয়ারিং হওয়ার কথা, তাতে তো আনন্দিত হওয়ারই কথা ছিল আমাদের সবার, যারা এমন করে ভাবে। কিন্তু আমি আনন্দিত না হয়ে তার পরিবর্তে আশঙ্কিত কেন হচ্ছে, আমার মধ্যে কেন আশঙ্কা জাগছে? খুব সিম্পল, এই রিভিউ পিটিশন যেটা হিয়ারিং হওয়ার কথা 4 আগস্টে, সেটি কিন্তু এসএসসির রিভিউ পিটিশন নয়, রাজ্য সরকারেরও নয়, সেগুলো পেন্ডিং। কাদের তবে? এটি মঞ্চ, এটা ফোরামের রিভিউ পিটিশন। নাম কি? যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। আরো একবার শুনেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। অর্থাৎ কি একটা ডিভিশনের গন্ধ পাচ্ছেন না? গন্ধ কেন, প্রকট গন্ধ, মৃদু গন্ধ নয়, পাচ্ছেন তো? অর্থাৎ এই রিভিউ পিটিশনটা এসএসসির তরফে নয়, রাজ্য সরকারের তরফে নয়, যেটা বলা হচ্ছে যে পুরো প্যানেলের জন্যই, পুরো প্যানেলকেই যাতে বাতিল না করা হয়, সবাই যাতে কাজ করে খেতে পারে, জীবিকা অর্জন করতে পারে। যেহেতু এখানে কারো ওএমআর শিটও সামনে নেই, বিভিন্ন রকম যুক্তি দেওয়া যেতে পারে, মানবিকতা যুক্তি দেওয়া যেতে পারে যে দুর্নীতি একা একা নয়, একপাক্ষিক হয় না, তাই নয় কি, এগুলো বিভিন্ন যুক্তি দেওয়া যেতে পারে। যাই হোক, অন্তত এই কারণগুলো সামনে রেখে যে পুরো প্যানেলটাই যাতে করে বাঁচে, তার জন্য রিভিউ পিটিশন নিশ্চয়ই হয়েছে। রাজ্য সরকার করে থাকবেন, এসএসসি করে থাকবেন, বা কেউ কেউ করে থাকবেন, তো নিশ্চয়ই এতগুলো রিভিউ পিটিশন নাকি হয়েছে, 180টা বা এরকম হয়েছে, দীর্ঘকাল ধরে এটা চলবে, আমি তাও বলেছি। তাহলে হঠাৎ করে এই রিভিউ পিটিশনটা কেন? প্রশ্ন যাচ্ছে না, আশঙ্কা যাচ্ছে না? আমার তো যাচ্ছে। তাই আমি আনন্দিত হওয়ার পরিবর্তে আশঙ্কিত হচ্ছে, সেটাই স্বাভাবিক। আমি এই আশঙ্কা প্রথম থেকে জানিয়েছিলাম যে ওরা এটাই করবে। এই ভাগটা করার ফলে কিন্তু দেখুন, খেয়াল করে যে সামগ্রিক প্যানেলের সাপেক্ষে যে রিভিউ পিটিশন, সেগুলো না গ্রহণ করে, এটা এখন অ্যাডমিট করবে কিনা দেখা যাক। অ্যাডমিট করার সম্ভাবনাই প্রকট আর কি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিয়ারিং এর ডেট পেল কারা?
যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ বলে একটি ফোরাম, বেশ, তারা যোগ্য বলে দাবি করছেন এবং তাদের কি আবেদন, তারা কেন, এটা স্বাভাবিক, তাদের যুক্তিও তো আছে, যুক্তি অবশ্যই আছে। সেখানে মানবিকতা বাদ দিন, মানবিকতার গল্পটা পরে আসবে, আগে যোগ্যতা কি। তারা বলছেন যে তারা তো যোগ্য, ওই যে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের তো কাজ করতে বলার, চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কারণ কি, যে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তারা যথাযথ বিধি মেনে, প্রক্রিয়া মেনে তারা চাকরিটা পেয়েছেন এবং তারা করছেন। তবে তাদের জন্য কেন ওই পুরোটাই একই মানে মুড়ি মুরগির দলে কেন ফেলে দেওয়া হলো? তারা যোগ্যতার ভিত্তিতে পুনর্বহাল চাইছেন এবং তারা চাইছেন যে তাদেরকে যেন চাকরি, জীবিকা যেমন করছিলেন সেভাবেই তারা যেন কন্টিনিউ করতে পারেন, তাদেরকে বাদ দেওয়া হোক। অর্থাৎ কি, সেগ্রিগেশন, যেটা প্রথম থেকেই আমরা, যখন এই মামলা চলছিল তখনই এরকম আমরা দেখেছি, বিশেষ রাজনৈতিক দলের ইন্ধনে এবং পরিপুষ্ট হয়ে, ফান্ডেড হয়ে তাদের উকিলেরা এবং সেই সব নেতা নেত্রীরা কিন্তু এই উই ওয়ান সেগ্রিগেশন, এই আওয়াজ তুলেছিলেন এবং এই ধ্বনি তুলেছিলেন। সেটা তখনই চোখে পড়েছিল, ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। তো তারই একটা মানে সেই দাবিটাই কিন্তু ওই সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হতে চলেছে, যে আবেদনের প্রেক্ষিতে, সেখানে কিন্তু সেই ব্যাপারটাই উঠে এলো। অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একই দলে ফেলা যাবে না। তাই সুপ্রিম কোর্টে তারা গেছে যে তাদেরকে যেন আগের মতো করেই কন্টিনিউ করতে দেওয়া হয়, বা যদি অন্যভাবে বলা যায় পুনর্বহাল করা হয়, ইত্যাদি ইত্যাদি। তো এই যে একটা পিটিশন, যেটা সমগ্র প্যানেলকে মাথায় না রেখে শিক্ষক শিক্ষাকর্মী নির্বিশেষে যেটা হওয়ার কথা ছিল, আর্টিকেল 21কে সামনে রেখে, সেটা কিন্তু এখানে হচ্ছে না। তাই এখানে আমার কাছে কিন্তু আনন্দের কিছু নেই, বরং আশঙ্কা, যেটা আমি প্রথম থেকেই বলে এসেছিলাম, যে ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা কিন্তু অব্যাহত থাকবে এবং সেটা ইউনাইটেডলি যদি লড়াই না করা যায়, ওরা সেটাকে কাজে লাগিয়ে ওদের এজেন্ডাকে ফুলফিল করবে। আমরা কিন্তু এই রিভিউ পিটিশনের মধ্য দিয়ে সেটাই দেখতে পেলাম এবং পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা কি আদালত অ্যাডমিট করবে? যদি অ্যাডমিট করে, সম্ভাবনাই বেশি, তবে কিন্তু বুঝতে হবে যে সেগ্রিগেশনকে আদালত মেনে নিতে চাইছে এবং সেভাবেই আদালত এগোতে চাইবে। আর যদি না করে দেয়, গ্রহণ না করে, অ্যাডমিসেবল বলে মনে না করে, তাহলে ঠিক আছে, তাহলে এই স্ট্যাটাসটাই থাকবে যেটা এখনো পর্যন্ত চলছে। অর্থাৎ টার্মিনেশন লেটার না দিয়েই দেবে কি করে? এই যে, আরে বাবা, ফাইনাল জাজমেন্ট তো এখনো হয়নি, কিভাবে দেবে বলুন তো? তাই অফিসিয়ালি কারো কিন্তু চাকরি যায়নি, সবাই ঝুলে আছে। যারা মাইনে পাচ্ছে তারাও ঝুলে আছে, যারা পাচ্ছেন না তারাও ঝুলে আছেন। হুম। তো এই ঝুলে ঝুলে ঝোল হওয়ার প্রক্রিয়া কতদিন ধরে চলবে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং অবজারভেশনের ব্যাপার। তো যারা ভুক্তভোগী নন তারা ইন্টারেস্টিং শব্দটা ব্যবহার করতেই পারেন, কিন্তু যারা ভুক্তভোগী তাদের কাছে এটা আনডাউটেডলি ট্রমাটিক এক্সপেরিয়েন্স, মর্মান্তিক অভিজ্ঞতা, কোনো সন্দেহ আছে? নেই। তো এবার ধরা যাক আমি দুটো সম্ভাবনা, মানে যেটা অ্যাডমিট যদি না করে তাহলে তো মিটিয়ে গেল, সেটা স্কিউ বজায় থাকলো, তখন অন্যান্য পিটিশনগুলো আসবে, বাকি যেগুলো প্রচুর আছে, তো এটা চলতে থাকবে বহুকাল। আমি বলেছি যেটা দীর্ঘদিন ধরে হিয়ারিং চলতে থাকবে। তো এটা সেগ্রিগেটেড এই আবেদনটা, তো এটা যদি গ্রহণ না করে তো মিটে গেল, কিন্তু যদি গ্রহণ করে তাহলে কি হবে? গ্রহণ করলে কিন্তু মামলা, রিভিউ পিটিশনের যে স্পিরিটটা, যেটা আর্টিকেল 21কে সামনে রেখে করা হয়েছে, যা রাজ্য সরকার করে, আমার মনে হয়, আমার কাছে যারা কিছু শিক্ষক জানিয়েছেন তারা বলেছেন যে এমনটাই নাকি হচ্ছে। আমি নিশ্চিত নই, কিন্তু নই।
ধরে নিলাম যে এই জায়গাটা অনেক কোনো পিটিশনে এই মহামান্য উকিলেরা, তারা সংবিধান তো জানেন, পড়েন, বোঝেন, তারা এটা রেখেছেন জীবন এবং জীবিকার প্রশ্ন। সরকারি ক্ষেত্রে এইভাবে কোনো রিহ্যাবিলিটেশন না দিয়ে আচমকা একতরফা ডিসিশন নেওয়া যায় না। চাকরি চলে যাবে, মাইনে বন্ধ হয়ে যাবে, এটা করা যায় না, যায় না, এটা আমরা জানি। কিন্তু এই ক্ষেত্রে যে পিটিশনটা, সেটা যদি গ্রহণ করা হয়, সেটা একদমই অন্যদিকে ঘুরে যাবে। অর্থাৎ যোগ্য অযোগ্যের ব্যাপারে এলিজেবল ইনএলিজেবলের যে ঘেরাটোপ, তার মধ্যে ঢুকে যাবে। এখানে কিন্তু ওই মানবিকতা, জীবন জীবিকার প্রশ্ন, আর্টিকেল 21 ম্যাটার করবে না। এখানে ম্যাটার করবে যোগ্যতার প্রশ্ন। যোগ্যতা বলতে কি, শিক্ষক হওয়ার যোগ্যতা কি, এ নিয়ে আলোচনা করতে গেলে মহাভারত হয়ে যাবে, যেটা এই সময়ে, এই সভ্যতায়, যখন শিক্ষকতা নিছকই পেশা, সেখানে আদৌ সেটা আলোচ্য নয়। এখানে দেখতে হবে যে রিকুইজিট কোয়ালিফিকেশন আছে কিনা, সেই অনুসারে তিনি একাডেমিক্স ক্ষেত্রে যে মার্কস পাওয়ার কথা, সেটা ঠিকঠাক তিনি পেয়েছেন কিনা, রিটেন টেস্ট তিনি ঠিকঠাক যে দিয়েছেন এবং তার ইভ্যালুয়েশন হয়েছে কিনা, এবং ইন্টারভিউ যেভাবে হওয়ার কথা তিনি সেটা ফেস করেছেন কিনা, এবং সেই অনুসারে তার মূল্যায়ন হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বিধি, যেটা এই কারণে এবিলিটির চাইতে কোয়ালিফিকেশন কথাটা এখানে বেশি করে ব্যবহার করা উচিত। তো সেই কোয়ালিফিকেশন তাদের আছে কি, আছে বলে তারা দাবি করছেন, এবং আছে বলেই তো তাদেরকে কন্টিনিউ করতে দেওয়া হয়েছে যোগ্য শিক্ষকদের, আপনারা জানেন। তাহলে তাদের তো অটোমেটিক্যালি যে যুক্তিতে আসে, যেটা আমি আগের লাইভগুলোতে বারবার করে বলেছি, যে অটোমেটিক্যালি বা স্পন্টিনিয়াসলি সেটা তো গ্রহণ করাই হয়ে যায়, রিকগনিশন দেওয়াই হয়ে যায় যে এরা যোগ্য শিক্ষক, যারা 31শে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করবেন। তো তাদের, তাহলে কেন তাদের চাকরিটা চলে যাবে 31শে ডিসেম্বরের পরে? সেটা তো যুক্তি নয়। এরা যোগ্য বলেই কন্টিনিউ করতে বলা হয়েছে। তাহলে সেই দৃষ্টিভঙ্গিতে, সেই অ্যাঙ্গেলে কিন্তু এই রিভিউ পিটিশনটার একটা মেরিট আছেই, অবশ্যই মেরিট আছে। তো সেই হিসেবেই রিভিউ পিটিশনটাকে সাজানো হয়েছে বলে আমার বিশ্বাস। তো আদালত এটাকে গ্রহণ করলে, অ্যাডমিট করলে, যে সম্ভাবনা প্রবল, তাহলে কি দাঁড়াবে আগামীতে? আগামীতে এই বার্তায় দেওয়া যাবে যে সরকার তথা মহামান্য আদালত, বিশেষ করে মহামান্য আদালত, তারা যোগ্যতার পূজারী, এবং তারা যোগ্য শিক্ষকদেরকেই সুযোগ দিতে চাইছেন, তাই রিভিউ পিটিশনটা গ্রহণ করলেন। এবং এটা একটা ভালো বার্তা যাবে সমাজের কাছে, যে না, এই তো শিক্ষাকে এবার ঢেলে সাজানো হচ্ছে, তাই তো? একটা ভালো বার্তা যাবে। আর কি বার্তা যাবে, মানে কাদের কি সুবিধে হবে? বার্তা তো এটাই একমাত্র ভালো বার্তা। এবং অবশ্যই অযোগ্য যারা দুর্নীতি পরায়ণ শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদেরকে বাদ দিয়ে এদেরকেই সুযোগ দেওয়া উচিত বলে একটা ব্যাপার আসবে। অর্থাৎ অন্যায়ের মানে শাসন, দুর্নীতির শাসন, এবং যারা নীতিবান, নীতি মেনে চাকরি পেয়েছেন, তাদেরকে পোষণ করা, তোষণ বলবো না, পোষণ করা, এটা একটা বার্তা যাবে। আর কি হবে, বাকিদের যদি বাতিল করে দেওয়া যায় অযোগ্য হিসেবে, বা ওই যে ভাতা টাতা ধরিয়ে দেওয়া যায়, বা অস্থায়ী চাকরি ধরিয়ে দেওয়া যায়, দেখবেন আগে এই জন্য তোড়জোড়গুলো শুরু হয়েছে। মাননীয়া কিন্তু দেখবেন এই তার রিভিউ পিটিশনটা কিন্তু উঠলো না। রাজ্য সরকারের রিভিউ পিটিশন বা এসএসসির রিভিউ পিটিশন কিন্তু এখানে আমরা পাচ্ছি না, পাচ্ছি পেন্ডিং। তার পরিবর্তে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, তাদের রিভিউ পিটিশনটা 4 আগস্ট উঠছে। তো এটা, এই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার এটাই হতে চাইছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, যে এভাবে যদি যোগ্য বলে একটা সংখ্যককে মানে বিচ্ছিন্ন তো করেই দেওয়া হয়েছে, আগে কারোর আন্দোলন দেখবেন খেয়াল করে আলাদা আলাদা মঞ্চ হয়েছে, করে দেওয়া যায়, তাহলে বোঝা কমবে। অর্থাৎ বাকিদেরকে যদি
এই রকম অযোগ্য বা টেন্টেড হিসেবে তাদেরকে এন্টারটেন না করা হয়, তাহলে আর্টিকেল 21-এর গল্পটা থাকছে না। মিলিত পিটিশনগুলো তো পেন্ডিং হয়ে থাকছে এখনো পর্যন্ত যা খবর। তাহলে তাদের জন্য, যারা অযোগ্য তাদের জন্য ওই অস্থায়ী চাকরি বা ওই ভাতা, যদি ওই যে মাননীয় আবার আদালতে গেছেন ধরিয়ে দিলে, এবং যোগ্য এরকম একটা মানে যেটা রয়েছেন তাদের সংখ্যাটা যদি আরো কমানো যায় আরো ভালো, তাহলে কি হবে আর কি। তাহলে আহ, সরকারের বোঝা মানে মাইনের খাতে, স্যালারি খাতে, স্যালারি এক্সপেন্ডিচারের খাতে অনেকটাই কমে যাবে, এবং যখন প্রাইভেটাইজড হাতে সরাসরি চলে যাবে, এখন তো ভেতরে ভেতরে চলে গেছেই, মার্জিং হবে স্কুলগুলো এবং হাইটেক হয়ে যাবে, স্মার্ট ক্লাস কনসেপ্ট আসছে আর কি। শিক্ষা সবার জন্য থাকবে না, সেটা আমি বহু আগেই বলেছি, তবে ভ্যাকসিনটা সবার জন্য থাকবে, ওটা ঠিক দিয়ে দেওয়া হবে। তো এই যে জায়গাটা, এটা যদি করা যায় তাহলে মালিকের সুবিধে হবে, স্যালারি খাতে এক্সপেন্ডিচার কমে যাবে। এভাবে একটা বাদ দেওয়ার প্রক্রিয়াটা অব্যাহত থাকতে পারে, একটা নজির হতে পারে যদি এইভাবে জাজমেন্ট রিভিউ পিটিশনের পরে যদি এই অ্যাঙ্গেলে বিচারগুলো আসতে থাকে, তাহলে কিন্তু একটা ইনস্ট্যান্স হয়ে যাবে আগামীর জন্য। কারণ 32,000 যে মামলা চলছে, আপনারা জানেন হিয়ারিং এর পর হিয়ারিং হচ্ছে প্রাথমিকের নন ট্রেন্ডের জন্য। পরে তারা ট্রেনিং করে নিয়েছেন যতদূর জানি, কিন্তু সেই সময় তারা নন ট্রেন ছিলেন। এবং বিভিন্ন রকম ক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলি, আপনারা জানেন, যখন তিনি বিচারক ছিলেন তখন বেশ কিছু ক্যান্ডিডেটকে তিনি নাকি নদিয়া বিভিন্ন জায়গা থেকে ডেকে পাঠিয়েছিলেন, এবং তাদের নাকি অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা বিভিন্ন রকমের ব্যাপারগুলো সামনে নাকি এসেছিল। যদিও বলা হচ্ছে যে উনি বেছে বেছে ক্যান্ডিডেটকে দেখেছিলেন, তারা এই 2017 নিয়োগ নয়, তাদের পরবর্তীকালে কিছু নিয়োগ হয়েছিল। হ্যাঁ, কিছু যারা এই 2017 নিয়োগের বাইরে তাদেরকে নাকি তিনি ডেকেছিলেন, এরকম অনেক রকমের অভিযোগ শোনা যাচ্ছে। তো যাই হোক, তো এইরকম একটা সিচুয়েশনে কিন্তু একটা দোলাচলের মধ্যে চলছে এই প্রাথমিকের মামলা, 32,000-এর মামলা। এবং আগের একটি খবরে আমি পড়লাম যে বিচারক আবার নাকি খুব চিন্তিত, উদ্বিগ্ন, তিনি প্রশিক্ষিতদের নিয়েও কিন্তু ভাবছেন, মানে একটা অদ্ভুত রকমের, অর্থাৎ পুরো প্যানেল বাতিল করার একটা সম্ভাবনা কিন্তু বারবার থেকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম যদি হয়, আমি ধরে নিলাম যদি হওয়ার সম্ভাবনাও ব্যাপক, তাহলে তখনও কিন্তু একই রকম ভাবে এই যে ইনস্ট্যান্স যেটা সুপ্রিম কোর্টে এই যোগ্য অযোগ্য ডিভিশন করে রিভিউ পিটিশন দাখিল করা, এবং সেটা যদি সফল হয় তাহলে এই সাফল্যটা কিন্তু ইনস্ট্যান্স হিসেবে পরবর্তী যে কেসগুলো আসবে, ম্যাটারগুলো আসবে, মামলাগুলো আসবে, সেখানেও কিন্তু প্রয়োগ করা হতে পারে, যেটা আমরা জানি যে আদালতের ক্ষেত্রে এটা হয়ে থাকে। পূর্বতন রায়কে অনেক ক্ষেত্রে তারা ইনস্ট্যান্স হিসেবে উকিলরাও ব্যবহার করেন এবং আদালতও বলেন, মহামান্য বিচারকেরাও বলেন। সেই ক্ষেত্রে কিন্তু আনডাউটেডলি একটা অশনি সংকেত হতে পারে পরবর্তী যে প্যানেলগুলো নিয়ে এখন বিতর্ক চলছে, মামলা চলছে, এবং এই সংখ্যাটি আগামীতে যে বাড়বে আমার তাতে কোনো সন্দেহ নেই। কারণ সেটা 2014 টেট, 2017 নিয়োগ প্রাইমারি, তো সেটাতেই সীমাবদ্ধ থাকবে বলে আমার মনে হয় না, এটা আরো বাড়বে। এবং অন্যান্য প্যানেলেও দিকেও এটা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে ক্যান্ডিডেটকে নিয়ে দুর্নীতির নাম করে মামলা করা হবে। দুর্নীতি হয় না এমন কোনো ডিপার্টমেন্ট আমাদের সরকারে নেই, বেসরকারিতেও নেই, কোথাও নেই। এখন কোথায় কতটা দুর্নীতিকে কাজে লাগানো হবে, লাগিয়ে রিসেট করা হবে, এজেন্ডাকে ফুলফিল করা হবে, সেটা ভিন্ন বিষয়, এটা বহু আগেই বলেছে। তাহলে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে কিন্তু এই প্রার্থীরা, মানে যারা ভুক্তভোগী, তারা কিন্তু পড়ে গেলেন। এই যে পিটিশন যদি অ্যাডমিট হয় আর কি, হওয়ার সম্ভাবনা প্রবল, তাহলে তারা একটা সাইকোলজিক্যাল জায়গায় পড়ে যাবেন। কারণ তাদেরগুলো যেটা সার্বিকভাবে যে রিভিউ পিটিশন হওয়া উচিত ছিল, হওয়ার কথা, দাখিলও হয়েছে, সেগুলো ব্যাকবেঞ্চে চলে গেল।
চলে গিয়ে, যেমন এসএসসির পিটিশন বা রাজ্য সরকারের পিটিশন, চলে গিয়ে যদি এই সেগ্রিগেশনের পক্ষ পক্ষে যারা রয়েছেন, তো তাদের রিভিউ পিটিশনটাকে যদি অগ্রাধিকার দেওয়া হয়, এবং তাহলে কিন্তু সত্যি অনেকেই উদ্বেগের মধ্যে পড়বেন এবং প্যানিকটা বাড়বে, দুশ্চিন্তাটা বাড়বে। তো এটা কি কাম্য ছিল? তো কাম্য আমরা যেটা মনে করি, যেটা কামনা করি, সেটাই কি ঘটে? ঘটে না। নতুন বিশ্ব ব্যবস্থায় সরকারি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য অনেক কিছুই ওরা করবে, বিভিন্ন রকম কায়দাই করবে। তার মধ্যে ডিভাইড অ্যান্ড রুল একটা বাস্তবতা, সেটাকে আপনাকে মেনে নিতে হবে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যারা এই রিভিউ পিটিশনটি করেছেন, ভিন্নভাবে করেছেন, সেগ্রিগেশনের পক্ষে করেছেন, তাদের মধ্যে কি এই মানবিকতার প্রশ্নটা একবার উঁকি মারেনি? যে আমরা এটা করছি, ঠিক আছে, আমরা যোগ্য, কোনো সন্দেহ নেই, কিন্তু শিক্ষকের যোগ্যতা অবশ্যই দুর্নীতি করে যারা পেয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো সবার বিরুদ্ধে দুর্নীতি তো প্রমাণ হয়নি। তারা কি রাষ্ট্রের ষড়যন্ত্রটা বুঝতে পারলেন না? নাকি তারা শুধু নিজেদের স্বার্থের কথা ভেবে এরকম একটা পিটিশন করলেন? নাকি তাদের পেছনে কায়েমি স্বার্থ আছে, যেটা খুব স্বাভাবিক, যেটা স্বাভাবিক। এই ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতি তো শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জন্য হয় না, ব্যক্তিগত স্বার্থ থাকে, সেটা অবশ্যই থাকে, তাকে কাজে লাগানো হয়, তার জন্য একটা লবি চাই, তার জন্য একটা ফান্ডিং চাই, তার জন্য একটা উকিল চাই, তাই তো? সেটা কিন্তু বাস্তবতা, সেটা নিশ্চয়ই আছে। কিন্তু তারপরেও এরা কিন্তু, মানে এরা যারা নেতৃত্বে আছেন, যারা এই পিটিশন দাখিল করেছেন, এই ফোরামের নেতৃত্বে নিশ্চয়ই কেউ না কেউ আছেন, তারা কি মানবিকতার কথা একবারও ভাবলেন না? ভাবা উচিত ছিল না? আপনাদের কি মনে হয় মানবিকতার কথা তো ভাবা উচিত ছিল? বিশেষ করে শিক্ষক হয়ে শিক্ষকের শত্রু বা শিক্ষাকর্মীর শত্রু, ব্যাপারটা সেরকমই হলো। অর্থাৎ এই শিক্ষক একটা ইতিমধ্যেই ঘৃণার বাতাবরণ, একটা ম্যালিসের বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি, সেটা আরো বাড়বে এই পিটিশন অ্যাকসেপ্টেড হলে, অ্যাডমিসেবল হলে বাড়বে, কোনো সন্দেহ নেই। এবং এই বিষয়টা আরো তরজার আকার নেবে এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে বলে আমার মনে হয়। ব্যাপারটা সুপ্রিম কোর্টেও যদি এই সিগ্রিগেশনের বিষয় আসে, তাহলে যেটা প্রশ্ন যে আহ, তারা ভাবলেন না যে এটা আমরা এখন করছি, আমাদের যোগ্যতার কথা মাথায় রেখেই করছি, ঠিক আছে, কিন্তু বাকি যাদের সেই অর্থে যোগ্যতা নেই বলে তাদেরকে অন্যরকমভাবে ট্রিট করা হচ্ছে, যদিও কোনো প্রমাণ নেই সেভাবে, তো তাদের প্রতি তাদের মানে নৈতিক দায়িত্ব কি তাদের থাকে না? যে এরা কোথায় যাবেন তাহলে? আমরা আমাদের চাকরিটাকে ঠিক করে রেখে, নির্দিষ্ট করে নিয়ে, সুনিশ্চিত করে নিয়ে বাকিরা জাহান্নামে যাক, এই মানসিকতা কি শিক্ষকের কাছে আমরা এক্সপেক্ট করতে পারি? পারি না। শিক্ষকের কাছে অন্তত পারি না, আমি তো পারি না, এটা আমার অক্ষমতা। তো কিন্তু কি করবেন? শিক্ষক মানে এখন একটা পেশা। শিক্ষক মানে এখানে শিক্ষকতার সঙ্গে এখন উইজডামের, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের, মানবিকতার কোনো যোগাযোগ আছে বলে আমি মনে করি না। এই যেমন ধরুন একটা ছোট্ট ঘটনা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটা ঘটছে, ভাইরাল হয়েছে। ছত্তিশগড়ের কোনো এক শিক্ষক 11 বানানটা নাকি ঠিক করে বোর্ডে লিখতে পারেননি। তা নিয়ে যোগ্যতার স্বাভাবিকভাবেই আমাদের মনে হবে, আমারও মনে হবে যে 11 বানানটা লিখতে পারলেন না, তারা তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন বা অযোগ্যতা রয়েছে। তো আমরা পাশাপাশি কিন্তু ঠিক আছে, 11 বানানটা এক্সপেক্টেড, তার কাছে বানানটা জানাটা এক্সপেক্টেড বলে আমরা মনে করছি, যেহেতু আমরা জানি, ঠিক আছে, কিন্তু শিক্ষক হওয়ার যোগ্যতা কি ওটাই? এই প্রশ্নটা কিন্তু আমরা করি না। এটা কিন্তু ঠিক আছে, একাডেমিক জায়গায়, সিলেবাস ভিত্তিক জায়গায় এটা ঠিক আছে, কিন্তু ধরুন আমি এটাই বলতে চাইছি যে শিক্ষকতা মানে 11 বানানটা আপনি ঠিক করে লিখতে পারছেন, এটাই একমাত্র ক্রাইটেরিয়া? আমার মনে হয় না। আপনি সমাজের জন্য কি কাজ করছেন, মানুষকে কি বার্তা দিচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি নীতি শিক্ষা কি দিচ্ছেন কিনা? এই যে এখন যেমন যেটা খুব জরুরি, প্যান্ডেমিক বলুন, করোনা বলুন, মাস্কের আসল ব্যাপার বলুন, এই ভ্যাকসিনের আসল উদ্দেশ্য বলুন, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভয়ানক মৃত্যু ঘটছে চারদিকে, অকাল মৃত্যু বেড়ে গেছে,
ছাত্রছাত্রীদেরকে শিক্ষক হিসেবে এগুলো রিসার্চ করে চারদিকে এখন তথ্য বলাটা কি শিক্ষক হিসেবে আরো বেশি সার্থকতা নয়? আমার কাছে তাই যদি এরকম কোনো শিক্ষক থেকে থাকেন যিনি 11 বানানটা লিখতে পারছেন না, ভুল পড়েছেন হয়তো, ঠিক আছে, কিন্তু এই কাজগুলো করছেন, ছাত্রছাত্রীর চরিত্র গঠন করার দিকে ধ্যান দিয়েছেন, যাতে 11 বানান না জানলেও করা যায়। চারণকবি মুকুন্দ দাস থেকে শুরু করে অনেক অশিক্ষিত মানুষ আমাদের দেশে, রামকৃষ্ণ, উনি 11 বানান জানতেন, কিন্তু উনি কি শিক্ষক ছিলেন না? উনি শিক্ষক ছিলেন। তো এরা কিন্তু অনেক বেশি সমাজের কাছে ম্যাটার করে আমার মনে হয়, তাই তো? তো এই কাজটা যদি মানে আমরা কি এগুলো ভাবি না। অর্থাৎ শিক্ষক হতে গেলে তার অন্য বিষয়গুলো মানুষ হিসেবে, সমাজ সচেতন ব্যক্তি হিসেবে ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে অ্যালার্ট করার ব্যাপারে, এই যেমন এইচপিভি ভ্যাকসিন বুঝে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, 2027 থেকে দেওয়া হবে। গোটা বিশ্বজুড়ে কত কিশোরী প্রাণ গিয়েছে। প্রথম বিশ্বে এখন তারা কেউ ভ্যাকসিনটা নিচ্ছে না, আমেরিকায় বিশেষ করে, ইউরোপে বিশেষ করে। বিল গেটসের ভ্যাকসিন এখন আমাদের দেশে বিভিন্ন স্কুলে দেওয়া হচ্ছে, তাই তো? তো এগুলোর বিরুদ্ধে কোনো শিক্ষক প্রতিবাদ করেন না। তো আমার কাছে কোন শিক্ষক গ্রহণীয় জানেন তো? আমি ও 11 বানান না জানাটাকে আমি কিন্তু মানদণ্ড বলছি না, মানে ওটাকে সাপোর্ট করছি না। সেটা অবশ্যই যখন রিক্রুটমেন্ট হবে তখন দেখে নেওয়া উচিত। কিন্তু পাশাপাশি এটা নিয়ে মাতামাতি বেশি না করে শিক্ষকের হওয়ার যে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ ফিল্ডগুলো, সেগুলোকেও আমাদের দেখা উচিত, আমাদের ভাবা উচিত বলে আমি মনে করছি, তাই নয় কি? নইলে ওইটাই মূল বিষয় হয়ে যায়। এরকম দেখবেন মাঝে মাঝেই অনেক খবর ভাইরাল হয়, অমুক বানান জানে না, তমুক জানে না, অমুক করে না। সরকারি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেই হয় এটা দেখবেন। প্রাইভেট স্কুলের শিক্ষকেরা দেখুন সবাই সব ভালো জানেন, দুর্দান্ত জানেন এমন নয়, কিন্তু এরকম বহু শিক্ষক শিক্ষিকাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদেরও কিন্তু একই রকম। সেখানে অনেক কম পয়সা বেতন দিয়ে তাদেরকে রাখা হয়, পোশাকে আসে, বাইরে ফিটফাট থাকেন তারা, কিন্তু ভেতরে কিন্তু শূন্য, ফাঁপা। তাই এখানে, কারণ একই সমাজের প্রোডাক্ট তারা, বাইরের চাকচিক্যটা দিয়ে বিচার করলে তো হবে না, তাই না? ভেতরে একই, কোনো ফারাক নেই, কিন্তু ওটাকে হাইলাইট ওরা করবে না। কারণ বেসরকারি হলে পরিষেবা ভালো হয়, এটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাইরে চাকচিক্য, স্মার্ট ক্লাসরুম, এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো একই রকম, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এটাই দাঁড়াচ্ছে যে শিক্ষকের মূল জায়গাটা কিন্তু এই বানান টানান ওগুলো হয়ে যায়। যদি এইগুলো থাকে তো ওটা হয়ে যায়। এটাই আসল সামাজিক দায়িত্ববোধ, পেশাগত হিসেবে নয়। পেশা তো আপনি মাইনে পাচ্ছেন, ঠিক আছে, তার মানে আপনি অন্ধের মতো দালালি করে যাবেন শাসকের। সূর্য সেন করেছিলেন? করেননি। তো সূর্য সেন 11 বানান জানতেন কিনা বা অঙ্ক কতটা ভালো জানতেন, এটা কিন্তু আমাদের কাছে আর ম্যাটার করে না। করে কি? করে না। কেন করে না? ভাবুন, প্র্যাকটিস করুন। তো এই জায়গাটা আমরা ভুলে যাচ্ছি। মূল বিষয়টাকে ওরা গুলিয়ে দিয়ে, শিক্ষকের দায়িত্বকে গুলিয়ে দিয়ে ওরা একটা ভুল একটা জায়গার মধ্যে আমাদেরকে নিয়ে গিয়ে আমাদের মগজ ধোলাই করছে, যেটা ক্রমাগত বেড়ে চলেছে, আর আমরা সেগুলোই ভাইরাল করে দিচ্ছি। তো সেই অ্যাঙ্গেলে যদি আমি বিচার করি, তাহলে এই যে দায়িত্ববোধ, কর্তব্যবোধের জায়গাটা শিক্ষক হিসেবে, শুধুমাত্র বানান, বায়োলজির জ্ঞান, ফিজিক্সের জ্ঞান, এগুলো বড় কথা নয়। এগুলো থাকলো, ঠিক আছে, পেশার জন্য, কিন্তু একটা ওয়াইডার দৃষ্টিকোণ, মানুষ হিসেবে আপনি কি সেই দৃষ্টিকোণের জায়গা থেকে এই সেগ্রিগেটেড পিটিশনটা করা কি ঠিক হয়েছে বলে আপনাদের মনে হয়? একসঙ্গে করলে হতো না? বা আদালতও হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি সেগ্রিগেশনটাকেই অগ্রাধিকার দিয়ে হিয়ারিং করছে 4 আগস্ট, যেটা সামগ্রিকভাবে বিবেচ্য হওয়ার কথা যে পিটিশনগুলো, সেগুলো কি ব্যাকবেঞ্চেই পড়ে থাকবে? এটা কি ঠিক বলে মনে করছেন? কমেন্ট করে জানান, প্রশ্ন করুন, নির্দ্বিধায় মতামত জানান। অবশ্যই গণতান্ত্রিক দেশ, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করবেন না। ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।